দর্শক মণ্ডলী, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আইনি কথার একাদশ পর্বে। আমি রয়েছি আপনাদের সাথে। আমার নাম ব্যারিস্টার ওমর হাসান আল জাহিদ। আপনারা জানেন যে আমি টরন্টোতে এবং কানাডাতে আইন পেশায় নিযুক্ত। আমি প্রথমেই যে কথাটি বলতে চাই যে আমরা যে এই পর্বগুলো করছি এবং এখানে যে তথ্যগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করছি, এই তথ্যগুলো কোনোভাবেই লিগ্যাল অ্যাডভাইস বা আইনি উপদেশ হিসেবে গ্রহণ করা যাবে না। এই তথ্যগুলো শুধুমাত্র আপনাদের তথ্যগত পারপাজের কারণে, এবং যাতে আপনারা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনারা যাতে এনাফ ইনফর্ম থাকেন সেজন্য। কিন্তু কোনো স্পেসিফিক সিচুয়েশনে অবশ্যই আপনাদের একজন লয়ারের সাথে যোগাযোগ করতে হবে। আপনাদের যে কোনো লিগ্যাল প্রয়োজনে আমরা সবসময় প্রস্তুত রয়েছি। আমাদের অফিস কিংস্টন এবং মিডল্যান্ডে টরন্টোতে। আমাদের অফিস নাম্বার হচ্ছে 647-341-7877। আবারও বলছি 647-341-7877। আপনারা আমাদের ওয়েবসাইটও ভিজিট করতে পারেন। আমাদের ওয়েবসাইট হচ্ছে www.ojahidlaw.ca। তো বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব বিজনেস নিয়ে। আপনারা জানেন যে আমাদের 10ম পর্বটি ছিল যে আপনারা যদি কানাডাতে কোনো বিজনেস কিনতে চান তাহলে আপনাদেরকে কি কি বিষয় দেখতে হবে। কিন্তু এই বিজনেস কেনার আগে প্রথমে যে সিদ্ধান্তটি আপনার নিতে হবে সেটি হচ্ছে যে আপনি কিভাবে বিজনেসটা পরিচালনা করবেন, অর্থাৎ আপনার বিজনেস পরিচালনা করার জন্য কি বিজনেস স্ট্রাকচার আপনার এখানে ফলো করতে হবে। আমাদের কানাডাতে অন্যান্য দেশের মতো অনেক ধরনের বিজনেস স্ট্রাকচার রয়েছে, যেমন সোল প্রোপ্রাইটারশিপ রয়েছে, পার্টনারশিপ রয়েছে, কর্পোরেশন রয়েছে, জয়েন্ট ভেঞ্চার রয়েছে, কো ওনারশিপ রয়েছে, ফ্রাঞ্চাইজ এবং লাইসেন্স রয়েছে। সো বিভিন্ন ধরনের ফরম্যাট আমাদের কানাডাতে রয়েছে, বিশেষ করে ওন্টারিওতে। আমি যে তথ্যগুলো এখন শেয়ার করব এই বিজনেসের বিভিন্ন ফরম্যাট নিয়ে, সেগুলো মূলত ওন্টারিওর। আপনারা জানেন যে কানাডাতে প্রত্যেকটা প্রভিন্সে তার নিজস্ব আইন রয়েছে, প্রপার্টি আইন রয়েছে, ফ্যামিলি ল আইন রয়েছে, বিজনেস ল রয়েছে। তো প্রত্যেকটা প্রভিন্সের যার যার নিজস্ব বিজনেস আইন অনুযায়ী এগুলো পরিচালিত হয়। সো আমি যেটা আপনাদের সাথে এখন শেয়ার করব সেটি হচ্ছে ওন্টারিওর। কারো যদি কানাডা বিজনেস কর্পোরেশন নিয়ে কোনো আগ্রহ থাকে বা আপনারা যদি ওভারঅল কানাডাতে কোনো বিজনেস করতে চান, আমরা সেটা নিয়েও আলোচনা করব অন্য কোনো পর্বে। আজকে আমরা শুধু বেসিক যে ফরম্যাট রয়েছে বিজনেসের সেটা নিয়ে আলোচনা করব। প্রথমেই আসি, কানাডায় যেটা খুবই পপুলার, যেটা অনেকেই করে থাকে, সেটা হচ্ছে সোল প্রোপ্রাইটারশিপ। সোল প্রোপ্রাইটারশিপের সবচেয়ে বড় বেনিফিট হচ্ছে যে এটা সেট আপ করা খুবই ইনএক্সপেন্সিভ, অর্থাৎ এখানে কোনো খরচ হয় না ওরকম। এখানে লিগ্যাল ফর্মালিটিস খুবই কম। যেমন ধরেন, সোল প্রোপ্রাইটারশিপের মাধ্যমে আপনি বিভিন্ন ধরনের সার্ভিস দিতে পারেন, ব্যবসা পরিচালনা করতে পারেন। ধরেন আপনি একজন উবার ড্রাইভার, সেক্ষেত্রে কিন্তু আপনি একজন সোল প্রোপ্রাইটার। কারণ হচ্ছে যে আপনি উবারের যে সার্ভিসটা প্রোভাইড করেন সেটা আপনার নিজের নামে। হয়তোবা আপনি উবারের সার্ভিসটা নেন কিন্তু আপনার নিজের নামে। সেম গোজ টু ট্যাক্সি ড্রাইভার। অথবা আপনি যদি কোনো বাড়ি রেনোভেশন করেন, তারপরে সেল করেন, সেটাও অনেকটা সোল প্রোপ্রাইটারশিপের মতো। তো সোল প্রোপ্রাইটারশিপের সবচেয়ে বড় বেনিফিট যেটা, সেটা হচ্ছে যে আপনার এটা পরিচালনা করার জন্য ওরকম লিগ্যাল ফর্মালিটি তেমন কিছু নাই। আপনি একাই সবকিছু, এখানে অন্য কারোর সাথে কোনো শেয়ারিং নাই, কোনো বার্ডেন শেয়ারিং এর ব্যাপার নাই, কোনো পার্টনারশিপের ব্যাপার নাই। আপনি চাইলে এমপ্লয়ি হায়ার করতে পারেন এবং আপনি খুব ইনফর্মাল ওয়েতে আপনার এই সোল প্রোপ্রাইটারশিপটা রান করতে পারেন। সোল প্রোপ্রাইটারশিপের সবচেয়ে ডিসঅ্যাডভান্টেজ যেটা, সেটি হচ্ছে যে লায়াবিলিটি পোর্শনটা। কারণ আপনি যখন একজন বিজনেস পার্সন হিসেবে সোল প্রোপ্রাইটারশিপের আন্ডারে কোনো বিজনেস রান করবেন, তখন যদি আপনার সেই বিজনেসে কোনো লায়াবিলিটি ক্রিয়েটেড হয়, তাহলে কিন্তু সেটা আপনার পার্সোনাল লায়াবিলিটি ক্রিয়েটেড হবে। এবং যারা ক্রেডিটর, ধরেন আপনি একজন পার্সোনাল সোল প্রোপ্রাইটারশিপের আন্ডারে আপনি কোনো লোন নিলেন, তাহলে একজন ক্রেডিটর কিন্তু ওই সোল প্রোপ্রাইটারশিপের আন্ডারে যে বিজনেসটা রয়েছে সেটার জন্য, সেটা যদি এনাফ না হয় ক্রেডিটরকে টাকা ফেরত দেওয়ার জন্য, সেক্ষেত্রে কিন্তু একজন ক্রেডিটর এসে আপনার অন্যান্য যে প্রপার্টি রয়েছে সেগুলো সিজ করতে পারে এবং তাদের যে ডেটস রয়েছে সেটা তারা স্যাটিসফাই করতে পারে। এবং সোল প্রোপ্রাইটারশিপের আরেকটা সুবিধা হচ্ছে ট্যাক্স পারপাজে। সেটি হচ্ছে যে ধরেন আপনি একজন সোল প্রোপ্রাইটার যার 5টা বাড়ি রয়েছে,
5টা বাড়িতে হয়তো এগুলো আপনার ব্যক্তি নামে কেনা, বা 5টাই হয়তো রেন্টাল প্রপার্টি। কোনো রেন্টাল প্রপার্টিতে হয়তো বা আপনার প্রফিট হচ্ছে, কোনো রেন্টাল প্রপার্টিতে হয়তো বা আপনার লস হচ্ছে। সো আপনারা এই প্রফিট এবং লসগুলো একটার এগেনস্টে আরেকটা ক্লেম করতে পারবেন, এবং আপনার এটা প্রত্যেকটা যে পার্সোনাল ইনকাম ট্যাক্স রয়েছে সেটার সাথে গিয়ে কানেক্টেড হবে। অন্যভাবে বলতে গেলে, আপনি যদি পার্সোনালি ধরেন একজন সোল প্রোপাইটার হিসেবে $100,000 লস করেন, কিন্তু আপনার দুইটা রেন্টাল প্রপার্টি রয়েছে যেখানে হয়তো আপনি $25,000 লস করছেন, হোয়ারাস আপনি একজন ব্যক্তি হিসেবে হয়তো $100,000 ইনকাম করছেন, তাহলে আপনার নেট ইনকাম গিয়ে দাঁড়াবে 75,000। কারণ ওই 100,000-এর সাথে এদিকে যে লসটা হলো 25,000 আপনার অন্য দুটি প্রপার্টিতে, সেটা অ্যাডজাস্টেড হয়ে যাবে। সোল প্রোপাইটারশিপের আরো একটা ব্যাপার রয়েছে যেটা আপনাদের অবশ্যই মাথায় নিতে হবে, সেটা হচ্ছে যে সোল প্রোপাইটারশিপের যে ইনকামটা হয় সেটা কিন্তু মার্জিনাল যে ইন্ডিভিজুয়াল ট্যাক্স যে রেট সেই অনুযায়ী আপনার ট্যাক্সড হয় কানাডাতে। তো আমি যেটা বলবো আপনাদেরকে, যে আপনারা যদি কোনো সোল প্রোপাইটারশিপের কোনো বিজনেস করতে চান বা যে কোনো বিজনেস ধরনের করতে চাইলে, ওয়ান অফ দ্য মেজর রিকোয়ারমেন্টস এবং কনসিডারেশন হচ্ছে যে আপনার একজন ভালো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা, যে আপনাকে বিভিন্নভাবে উপদেশ দিতে পারবে যে আপনার যে বিজনেসের ধরন সেটার জন্য এই স্ট্রাকচারটা কি ভালো হবে। এটা কি সোল প্রোপাইটারশিপ ভালো হবে, নাকি কর্পোরেশন ভালো হবে, নাকি পার্টনারশিপ ভালো হবে? কারণ এক একটা ফরম্যাট, এক একটা এন্টিটির এক এক রকমের ট্যাক্স কনসিকুয়েন্সেস রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে যে আপনি যদি সোল প্রোপাইটারশিপের কোনো বিজনেস এখানে করতে চান, খুব ভালো হয় যদি আপনি একটা মাস্টার বিজনেস লাইসেন্স নেন, সেটা নিজের নামে নিতে পারেন। কোনো কারণে যদি আপনি মাস্টার বিজনেস লাইসেন্স না নেন, তাহলে যেটা হবে যে আপনি কারোর বিরুদ্ধে মামলা করতে গেলে আপনার যে আনঅফিসিয়াল বিজনেস নেম আছে সেই নামে আপনি মামলা করতে পারবেন না। তখন কিন্তু আপনার ব্যক্তিগতভাবে মামলা চালাতে হবে, অথবা রেজিস্টার্ড যদি কোনো নেম থাকে সেটার আন্ডারে আপনি মামলা চালাতে পারেন। আর আপনি যদি কোনো আনঅফিসিয়াল নাম্বারে মানে বিজনেস নেমে আপনি মামলা চালাতে চান, তাহলে আপনার অবশ্যই কোর্ট থেকে আগে একটি অর্ডার নিতে হবে। সেটা একদমই ভিন্ন একটা প্রসঙ্গ, যখন কোনো লয়ার আপনার সাথে কাজ করবে উনি তখন আপনাকে অ্যাডভাইস করবে। তো এটা গেল সোল প্রোপাইটারশিপ। এরপরে যেটা আমাদের এখানে আরেকটা পপুলার ফরম্যাট, সেটা হচ্ছে পার্টনারশিপ। পার্টনারশিপটা মূলত হচ্ছে যে দুইজন মানুষ, দুই বা ততোধিক মানুষ যদি কোনো সিদ্ধান্ত নেয় যে আমরা একসাথে কিছু একটা করব, একটা সার্টেন পার্টনারশিপ এগ্রিমেন্ট করব, যেখানে আমরা সুনির্দিষ্টভাবে কি কি বিষয় করতে চাই সেই বিষয়গুলো নিয়ে আমরা নির্ধারণ করে তারপরে আমরা একসাথে নামবো। তো পার্টনারশিপের যেটা সবচেয়ে বড় জিনিস আপনাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে পার্টনারশিপ কিন্তু কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি না। অর্থাৎ যেমন একটা কর্পোরেশন হচ্ছে সেপারেট লিগ্যাল এন্টিটি, একটা কর্পোরেশন নিজে একটা প্রপার্টি ওন করতে পারে, নিজে একটি প্রপার্টি সেল দিতে পারে, নিজে লোন ক্রিয়েট করতে পারে, লোন নিতে পারে, অথবা লোন স্যাটিসফাই করতে পারে। পার্টনারশিপ কিন্তু তা না। পার্টনারশিপের কিন্তু মেইন প্লেয়ার যারা, সেটা হচ্ছে যারা পার্টনার্স। তারা হয়তো বা আমাদের এখানে 3 ধরনের পার্টনার্স রয়েছে, পার্টনারশিপ রয়েছে। একটি হচ্ছে জেনারেল পার্টনারশিপ, আরেকটি হচ্ছে লিমিটেড পার্টনারশিপ, আরেকটি হচ্ছে জেনারেল লায়াবিলিটি পার্টনারশিপ, যেটা কমনলি এলএলপি নামে পরিচিত। তো জেনারেল পার্টনারশিপ যেটা, সেটা হচ্ছে যে এখানে প্রত্যেক পার্টনারের আনলিমিটেড লায়াবিলিটি রয়েছে। পার্টনারশিপের নামে যদি কোনো বিজনেস আপনারা করতে যান, তাহলে একজন পার্টনারের কাছ থেকে সব টাকা না পেলে হয়তো বা যে ক্রেডিটর রয়েছে সে আরেকজন পার্টনারের এগেনস্টে যেতে পারবে। লিমিটেড পার্টনারশিপ যেটা, সেক্ষেত্রে যেটা হচ্ছে যে প্রত্যেকের লায়াবিলিটিটা লিমিটেড করে দেওয়া হয়, অর্থাৎ হচ্ছে যে একজন পার্টনারের যতটুকু কন্ট্রিবিউশন, শুধুমাত্র ওই কন্ট্রিবিউশনের এগেনস্টেই আপনি তার এগেনস্টে যদি কোনো ডেটস ক্রিয়েট হয় বা কোনো লিন থাকে বা কোনো লোন থাকে, তখন আপনি সেটা এনফোর্স করতে পারবেন। আরেকটা যেটা কমন প্র্যাকটিস, সেটা হচ্ছে যেটা ম্যাক্সিমাম মানুষজন শুনে থাকে, সেটা হচ্ছে যে এলএলপি, লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ। এটা মূলত ব্যবহার করে যারা প্রফেশনাল, যেমন লয়ার্সরা প্রচুর আপনারা দেখবেন যে ল ফার্মের নাম এলএলপি, একই সাথে যারা অ্যাকাউন্টেন্ট তারাও ব্যবহার করে এলএলপি। এলএলপি জিনিসটা হচ্ছে মূলত যে এখানে আপনার প্রত্যেকটা পার্টনারের এক্সপোজার টু দ্য লায়াবিলিটি ইজ রেস্ট্রেন্ট। অর্থাৎ যেমন ধরেন আমরা 10 জনে মিলে যদি একটি লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ করি, এবং সেখানে যদি আমার পার্সোনাল, আমি একজন পার্টনার হই, এবং সেই পার্টনারের যদি পার্সোনাল কোনো নেগলিজেন্সের কারণে যদি কোনো ক্ষতির সম্মুখীন হয়, তাহলে
যে ব্যক্তিটি ক্ষতির সম্মুখীন হলেন উনি আমার এগেনস্টে মামলা করবেন। কারণ রিজনটা হচ্ছে যে আমার নেগলিজেন্সের জন্য অন্য পার্টনার যারা রয়েছে তারা কোনোভাবে রেসপন্সিবল হবে না। এই জায়গাটাই হচ্ছে যে লিমিটেড লায়াবিলিটি, অর্থাৎ অন্য পার্টনারদের উপরে আমার যে নেগলিজেন্সের কারণে যে ক্ষতিটা হলো সেটা চাপানো যাবে না। কিন্তু জেনারেল পার্টনারশিপ যেটা, সেখানে কিন্তু এটা না। জেনারেল পার্টনারশিপে হচ্ছে যে একজন যদি ভুল করে ওইটা সবার উপরে গিয়ে চাপে। কিন্তু লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপে যেটা, সেটা হচ্ছে যে আমার যে পার্সোনাল নেগলিজেন্স আছে সেটার জন্য শুধুমাত্র আমি রেসপন্সিবল হব। একইভাবে লিমিটেড লায়াবিলিটি যে ট্যাক্সেশন হয় সেটাও কিন্তু হয় হচ্ছে অ্যাজ এ ব্যক্তি হিসেবে, অর্থাৎ একজন পার্টনার যে পরিমাণ ওইখান থেকে প্রফিট পাবেন সেই প্রফিট আমার ব্যক্তি ইনকামের সাথে চলে যাবে। সো যেটা বলছিলাম যে ম্যাক্সিমাম যারা লয়ার এবং অ্যাকাউন্টেন্ট রয়েছেন তারা এই লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপের এই ফর্মটাই ব্যবহার করে থাকেন। ট্যাক্স কনসিকুয়েন্স যেটা হয় যে লিমিটেড লায়াবিলিটি পার্টনারশিপ অথবা লিমিটেড পার্টনারশিপ বা জেনারেল পার্টনারশিপ যেটাই হোক না কেন, এটা সবসময় পার্সোনাল ট্যাক্সেশন হয়। সো এখানে আপনার ট্যাক্স ক্রেডিট বা ডিভিডেন্ড ক্রেডিট বা এই ধরনের কোনো ব্যাপার এখানে নাই। এরপরের যে ফরম্যাট যেটা সবচেয়ে জনপ্রিয় কানাডাতে এবং আমার ধারণা পৃথিবীর সব জায়গাতেই, সেটি হচ্ছে কর্পোরেশন। অর্থাৎ কর্পোরেশনটা হচ্ছে একটি সেপারেট এন্টিটি। যেটা হয় যে ধরেন আজকে আমি একটা সিদ্ধান্ত নিলাম যে আমি আজকে একটা বিজনেস করব, অথবা আমি একটা ট্রেড পারসন হব, অথবা আমি একটা অকুপেশনে, যেমন ধরেন আমার নিজের অকুপেশন হচ্ছে আমি একজন লয়ার, কিন্তু আমি অকুপেশনটা রান করি হচ্ছে ওমর জাহিদ ল প্রফেশনাল কর্পোরেশন থেকে। এখন মনে করেন যে কোনো কর্পোরেশনেই প্রথমে যে জিনিসটি আসে সেটি হচ্ছে যে শেয়ার হোল্ডার, অর্থাৎ একটি কর্পোরেশনের মালিক হবে শেয়ার হোল্ডার। তো শেয়ার হোল্ডারের মালিক কিভাবে হয়? এখন ধরেন আমরা 10 জন মিলে একটা সিদ্ধান্ত নিলাম যে আমরা একটি বিজনেস করতে চাই একত্রে। এই বিজনেসটা আমরা একভাবে করতে পারি, সেটা হচ্ছে যে পার্টনারশিপ এগ্রিমেন্টের মাধ্যমে, যেখানে যার যার লায়াবিলিটি তার এবং প্রত্যেকের পার্টনার যদি লিমিটেড লায়াবিলিটি হয় আর কি। আর যদি জেনারেল লায়াবিলিটি হয় তাহলে 10 জনে মিলে আমরা একসাথে করব, 10 জনের উপরেই পুরো রেসপন্সিবিলিটি আসবে, প্রফিটটাও 10 জনে ইকুয়ালি পাবো। কিন্তু কর্পোরেশনের ক্ষেত্রে যেটা হবে যে আমরা 10 জনে মিলে যদি কোনো শেয়ার কিনি এবং 10 জনে মিলে যদি আমরা একটি কর্পোরেশনের ওনার হই, একটি কর্পোরেশন যদি 100টা শেয়ার ইস্যু করে, আমরা 10 জনে 10টা করে শেয়ার নিলাম। তো আমরা যেটা হলাম যে আমরা তখন শেয়ার হোল্ডার্স হয়ে গেলাম, কিন্তু কর্পোরেশন ইটসেলফ একটা ডিফারেন্ট পারসন হিসেবে কাজ করবে। যেটাকে আমরা বলি লিগ্যাল এন্টিটি। আমরা হলাম ন্যাচারাল পারসন, কিন্তু কর্পোরেশন হচ্ছে লিগ্যাল এন্টিটি। এটা ইটস আ ফিকটিশিয়াস এন্টিটি ক্রিয়েটেড বাই দ্য laws of Canada or anywhere in the world। সাধারণত ল থেকে এটা ক্রিয়েটেড। তো একটি কর্পোরেশন নিজে বিজনেস রান করতে পারে অ্যাজ ইফ ইটস আ পারসন। যেমন একটা বিজনেস রান করতে পারি, আমি চাইলে ব্যাংক থেকে লোন নেওয়ার জন্য যদি এলিজিবল হই আমি লোন নিতে পারি, আমি চাইলে কোনো লায়াবিলিটি ক্রিয়েট করতে পারি, আমি চাইলে কোনো প্রফিট মেক করতে পারি। কর্পোরেশনের ক্ষেত্রে এক্স্যাক্টলি তাই। যদিও কর্পোরেশন কোনো সাধারণ ব্যক্তি না আমাদের মতো, কিন্তু মানে মানব ব্যক্তি না আর কি, আমি যেটা বোঝাতে চেয়েছি। কিন্তু কর্পোরেশনকে একটি পার্সন হিসেবে ট্রিট করা হয় লতে, এবং কর্পোরেশন নিজে লোন নিতে পারে গভর্নমেন্টের কাছ থেকে বা ব্যাংক থেকে। কর্পোরেশন কোনো এগ্রিমেন্ট সাইন করতে পারে, কর্পোরেশন কোনো লায়াবিলিটি ক্রিয়েট করতে পারে। এবং কর্পোরেশনের সবচেয়ে বড় যে বেনিফিট সেটি হচ্ছে যে ধরেন আপনি আজকে একটা কর্পোরেশনের নামে $500,000 একটি লোন নিলেন। এখন ধরেন এই কর্পোরেশনের নামে একটা প্রপার্টি রয়েছে যেটার দাম হয়তো $700,000 কোনো কারণে। এখন মনে করেন মার্কেট ক্রাশ করলো, হয়তো ওই লোনের দাম হয়ে গেল তখন, কথার কথা মানে প্রপার্টির দাম হয়ে গেল তখন $400,000। ব্যাংক আপনার কাছে পাবে হচ্ছে $500,000, মানে কর্পোরেশনের কাছে। তখন কর্পোরেশনের এগেনস্টে ব্যাংক প্রথমে প্রপার্টি সেল দিবে, তারপরে $100,000 যদি শর্টফল থাকে বা যে অ্যামাউন্টে শর্টফল থাকে, তখন কিন্তু ব্যাংক মামলা করবে হচ্ছে কর্পোরেশনের এগেনস্টে। আমি যে শেয়ার হোল্ডার বা আমি যে ওইটার শেয়ারের থ্রুতে আমি কর্পোরেশনের মালিক, ব্যাংক কিন্তু আমার এগেনস্টে আসতে পারবে না। কেন পারবে না? কারণ হচ্ছে যে এখানে আমার কোনো পার্সোনাল লায়াবিলিটি
ক্রিয়েট হয় নাই ব্যাংকের কাছে। ব্যাংক সরাসরি এগ্রিমেন্ট করেছে একটি কর্পোরেশনের সাথে, যেটা কর্পোরেশন ইটসেলফ ইজ অ্যান এন্টিটি অ্যান্ড পারসন, এবং দেনা বা বোঝাপড়া যেটাই থাক না কেন বা আইনি যুদ্ধ যেটাই হোক না কেন সেটা হবে এই কর্পোরেশনের সাথে। যার কারণে আমাদের দেশে বা কানাডাতে হোক বা সারা পৃথিবীতেই কর্পোরেশন সবচেয়ে জনপ্রিয় ফরম্যাট বিজনেস করার জন্য। তবে কর্পোরেশনের ক্ষেত্রে যেটা আপনার মাথায় রাখতে হবে যে আপনি যখনই কোনো লোন নেবেন, ম্যাক্সিমাম ক্ষেত্রেই ব্যাংক দেখবেন যে আপনার শেয়ার হোল্ডারের পার্সোনাল গ্যারান্টি চায়। তার কারণ হচ্ছে যে ব্যাংক গুলো জানে যে কোনো কারণে যদি এই কর্পোরেশনটা এক সময় ব্যাংকরাপসি ঘোষণা করে, অথবা কোনো কারণে যদি এই কর্পোরেশন কোনো কারণে লসের সম্মুখীন হয়, তাহলে তো এই কর্পোরেশনের অন্য কোনো অ্যাসেট নেই। তখন আমি আমার এই টাকাটা বা আমি যে ক্রেডিটটা দিলাম এই কর্পোরেশনকে, সেটাকে কিভাবে রিয়ালাইজ করব? কারণ কর্পোরেশনের শেয়ার হোল্ডার হিসেবে কর্পোরেশন আপনার শেয়ার হোল্ডারের এগেনস্টে যেতে পারবে না, কারণ শেয়ার হোল্ডারের সাথে তার কোনো এগ্রিমেন্ট নেই। যার কারণে যখন একটা পার্সোনাল গ্যারান্টি তৈরি হয়, তখন যেটা করতে পারে ব্যাংক বা যে কোনো ক্রেডিটর, সেটি হচ্ছে যে কর্পোরেশনের যদি টাকা না থাকে, কর্পোরেশন তখন মানে ওই পার্সনের এগেনস্টে তার পার্সোনাল যে প্রপার্টি রয়েছে সেটার এগেনস্টে তারা যেতে পারে এবং তাদের যে ডেটস রয়েছে সেটা তারা স্যাটিসফাই করতে পারে। তো আমি এই জন্য আমাদের ক্লায়েন্টদের বা যারা আমাদের পরিচিত, আমি সবসময় বলি যে আপনি সবসময় কর্পোরেশনের মাধ্যমে কোনো কিছু যখন করবেন, আপনার একটা চেষ্টা থাকবে যে আপনি কোনোভাবেই যাতে পার্সোনাল গ্যারান্টি বা পার্সোনাল লায়াবিলিটিটা আপনি না নেন। কারণ পার্সোনাল লায়াবিলিটি যদি আপনি নিয়ে নেন, তাহলে আসলে কর্পোরেশন যে লিমিটেড লায়াবিলিটি ক্রিয়েট করলো সেটার বেনিফিটটা আপনি আর পেলেন না। তবে এটা যদিও খুব ডিফিকাল্ট, কারণ অনেক ব্যাংকই রয়েছে যে পার্সোনাল গ্যারান্টি না দিলে তারা লোন দিবে না। আপনি যদি কর্পোরেশনের মাধ্যমে কোনো একটা জায়গা লিজ নিতে যান, আপনি দেখবেন প্রায় আপনাকে ল্যান্ডলর্ড বলবে যে না, আমার এখানে ক্লায়েন্টের যে বিজনেসটা রান করবে বা যে শেয়ার হোল্ডার, তাদের একজনের আমি পার্সোনাল গ্যারান্টি চাই বা দুইজনের আমি পার্সোনাল গ্যারান্টি চাই। এটা খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে আপনি যদি বিডিসি লোন নিতে যান, অবশ্যই আপনাকে দেখবেন যে কর্পোরেশনের লায়াবিলিটির পাশাপাশি তারা পার্সোনাল গ্যারান্টি লোন নিবে, তার মানে পার্সোনাল গ্যারান্টি নিবে। কারণ হচ্ছে যে পার্সোনাল গ্যারান্টি নিলে তখন কর্পোরেশন যদি কোনো কারণে ব্যবসায়িক ক্ষতিরও সম্মুখীন হয়, কারণ ম্যাক্সিমাম সময় বিডিসি লোন দেয় যেগুলো স্টার্ট আপ বিজনেস যারা শুরু করলো, সো অনেক সময় এইসব বিজনেসগুলো নিজেদেরকে এস্টাবলিশ করতে পারে না। তখন বিডিসির টাকাটা যাতে মার না যায় বা লোনের অ্যামাউন্টটা যাতে মার না যায়, এই জন্য তারা সবসময় পার্সোনাল গ্যারান্টি নিয়ে রাখে। এবং আপনার যদি কোনো প্রপার্টি থাকে বা আপনার যদি কোনো জব থাকে ভালো, দে ক্যান রিয়ালাইজ দেয়ার ডেটস through garnishment অথবা through judgment or anything, যেহেতু there is a personal guarantee। আমাদের এখানে কর্পোরেশনের অনেক বেনিফিটই রয়েছে। আর একটা বড় বেনিফিট হচ্ছে কর্পোরেশনের ক্ষেত্রে, সেটি হচ্ছে ট্যাক্স লায়াবিলিটি। কর্পোরেশনের ট্যাক্স রেট সাধারণত কম। আপনি যখন সোল প্রোপ্রাইটারশিপ হবেন, তখন সোল প্রোপ্রাইটারশিপের আন্ডারে আপনি যে ট্যাক্সটা দিবেন সেটা হচ্ছে ইন্ডিভিজুয়াল ট্যাক্সের আন্ডারে। কিন্তু আপনি যখন স্মল বিজনেস হবেন বা 500,000-এর নিচে আপনার যদি বিজনেস প্রফিট থাকে বা বিজনেস হয়, সেই ক্ষেত্রে কিন্তু ট্যাক্স রেটটা খুবই কম। যেমন এখন সম্ভবত ট্যাক্স রেট 500,000-এর মধ্যে যদি হয় 16%, whereas একজন ইন্ডিভিজুয়াল হলে তার ট্যাক্স রেট হয়ে যায় প্রায় 43 বা 47%, ডিপেন্ডিং অন দ্য কেস টু কেস। তো যেটাই হোক, এই জন্য আমি আপনাদেরকে যেটা প্রথমেই বললাম আবারও স্মরণ করিয়ে দেই যে আপনারা যখনই কোনো বিজনেস রান করতে যাবেন, লিগাল ফর্মালিটিজের পাশাপাশি আরেকটি বড় কনসিডারেশন হচ্ছে ট্যাক্স কনসিকুয়েন্সেস। অবশ্যই আপনাদের উচিত হবে একজন ভালো অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা, বা যারা ট্যাক্সের বিজনেস করেন তাদের সাথে কথা বলা বা সার্ভিসটা প্রোভাইড করেন, যাতে আপনার একটা সাউন্ড নলেজ নিয়ে আপনারা এখানে সামনে এগুতে পারেন। কারণ সিআরএ আপনারা জানেন কানাডাতে একটি বড় রোল প্লে করে রেভিনিউ কালেকশনের জন্য, এবং যেহেতু গভর্নমেন্টের রানটাই হয় মূলত সিআরএর টাকা থেকে, কারণ সিআরই সব কিছুর জন্য রেসপন্সিবল, ফান্ড উঠানো থেকে শুরু করে ট্যাক্স কালেকশন থেকে শুরু করে সবকিছু। তো যার কারণে আপনি নিশ্চয়ই চাইবেন না যে সিআরের সাথে কোনো ঝামেলায় জড়াই, অথবা একটি ভুল সিদ্ধান্তের জন্য আমি অতিরিক্ত টাকা গভর্নমেন্টে পে করি। তো আপনার ট্যাক্সের লায়াবিলিটি সেভ করার জন্য হলো আপনার অবশ্যই উচিত হবে একজন ট্যাক্স অ্যাকাউন্টেন্টের সাথে কথা বলা। আমাদের এখানে আরেকটি খুবই পরিচিত, কিন্তু এটা আলাদা কোনো লিগ্যাল এন্টিটি না, সেটা হচ্ছে যে জয়েন্ট ভেঞ্চার। তো
তো জয়েন্ট ভেঞ্চার আসলে একটা পরিচিত টার্ম সারা পৃথিবীতেই, কিন্তু এটা আলাদা কোনো লিগ্যাল এন্টিটি তৈরি করে না। জয়েন্ট ভেঞ্চার পার্টনারশিপের মাধ্যমে হতে পারে, জয়েন্ট ভেঞ্চার কর্পোরেশন কর্পোরেশন মিলে হতে পারে, জয়েন্ট ভেঞ্চার ব্যক্তি কর্পোরেশন মিলে হতে পারে। তো জয়েন্ট ভেঞ্চারের যেটা মূলত বিষয় সেটি হচ্ছে যে একসাথে মিলে আমরা কোনো কিছু করলাম এবং সেটার নাম দিলাম জয়েন্ট ভেঞ্চার। সেখানে সুনির্দিষ্ট আমাদের পারপাস থাকবে যে কি কারণে আমরা এই জয়েন্ট ভেঞ্চারটা করছি। প্রত্যেক ভেঞ্চারার যে মানে যেমন পার্টনারশিপে যে অংশগ্রহণ করে তাকে বলে পার্টনার, যে জয়েন্ট ভেঞ্চারে অংশগ্রহণ করে তাকে বলে ভেঞ্চারার। সো একজন ভেঞ্চারারের কি লায়াবিলিটি হবে, কতটুকু কন্ট্রিবিউশন থাকবে, এই জিনিসগুলো একটি জয়েন্ট ভেঞ্চার এগ্রিমেন্টে স্পষ্টভাবে লিপিবদ্ধ করা থাকে। এটার একটা সুবিধা হচ্ছে যে পরবর্তীতে পার্টনারদের ভিতরে বা যারা এই ভেঞ্চারার রয়েছেন, যারা একসাথে এটা কিছু করার চেষ্টা করছেন, তাদের মধ্যে কোনো ভুল বোঝাবুঝির পসিবিলিটি কম থাকে আর কি। তো যার কারণে এটাও একটি মোটামুটি পপুলার ফরম্যাট বলা যায় আমাদের ওন্টারিওতে। আরেকটি যেটা খুবই পপুলার ফরম্যাট, যেটা সারা পৃথিবীতেই চলছে, সেটা হচ্ছে ফ্রাঞ্চাইজ এবং লাইসেন্স। আমি ফ্রাঞ্চাইজের উপরে একদম একটা কমপ্লিট এপিসোড করব, কারণ আমাদের কমিউনিটির একটা গুড সাইড হচ্ছে যে আমাদের কমিউনিটির অনেক মানুষজনই আস্তে আস্তে বিজনেসে জড়াচ্ছে, এবং আমি সুযোগ পেলেই বিভিন্ন জায়গায় এই কথাটা বলার চেষ্টা করি যে আমাদের যদি স্ট্রং কমিউনিটি হতে হয়, আমাদের বেশি বেশি করে বিজনেসে জড়াতে হবে। আমাদের যদি রাজনৈতিক পলিটিক্যাল প্রেজেন্সও বাড়াতে হয়, আমাদের বেশি বেশি করে বিজনেসে জড়াতে হবে। যখনই বিজনেসে জড়াবো আমরা, যখনই আমাদের অর্থবিত্তের আমরা মালিক হব, ওইখানে আমাদের একটা পাওয়ার কাজ করবে, আমাদের একটা ভিজিবল প্রেজেন্স কাজ করবে। আমাদের কমিউনিটিতে আমি যেটা নোটিস করেছি, ম্যাক্সিমাম মানুষজন হচ্ছেন জব ওরিয়েন্টেড, একটা শান্তিপূর্ণ জীবন চান। কারণ একজন এন্টারপ্রেনারশিপের যে লাইফ, সেটা আসলে অনেক হ্যাসেল, অনেক যেটাকে বলি আমরা যে অনেক কিছু ফেস করতে হয়, অনেক অবস্ট্যাকলস ফেস করতে হয়। কিন্তু তারপরও এন্টারপ্রেনারশিপের গুড সাইড হচ্ছে যে একটি স্বাধীন জীবন নিজের মতো করে করা যায়। আমরা আস্তে আস্তে, আমি মানুষকে সবসময় এনকারেজ করি যে আপনারা বেশি বেশি বিজনেসে আসেন। তো যে প্রসঙ্গে এটা বলছিলাম যে আমি কমিউনিটির মধ্যে একটি প্রবণতা লক্ষ্য করেছি যে অনেকেই ফ্রাঞ্চাইজ বিজনেস কেনেন, এবং যেমন ধরেন পিৎজা পিৎজা কেনেন। আপনারা জানেন আমাদের কমিউনিটিতে একজন বড় ব্যক্তি রয়েছে যার প্রায় অলমোস্ট 20টার মতো টিম হর্টনের মালিক উনি। আমরা তাকে পরিচয় করিয়ে দেই টিম হর্টন ইকবাল নামে। আমাদের এখানে প্রচুর মানুষ রয়েছেন যারা সাবওয়ে রেস্টুরেন্ট কিনেন, যেমন আমার যে চাচা জাহাঙ্গীর হোসেন, ওনারই 2-3টে সাবওয়ে রয়েছে। আরো কিছু বাঙালি রয়েছে যারা, যেমন আমি একজন কে চিনি, ওনার প্রায় 7টা পিৎজার মানে ডোমিনাস পিৎজার মালিক। এরকম অনেকেই রয়েছেন যারা ফ্রাঞ্চাইজ বিজনেস করেন। ফ্রাঞ্চাইজ বিজনেসের সবচেয়ে বড় সুবিধা যেটা, সেটাই হচ্ছে যে আপনি যখনই একজন ফ্রাঞ্চাইজারের সাথে এগ্রিমেন্টে যাবেন, সাথে সাথে আপনি ওই বিজনেসটার রেপুটেশনটা, গুডউইলটা আপনি ইউজ করতে পারবেন। অবশ্যই ফ্রাঞ্চাইজ এগ্রিমেন্টে কিছু লায়াবিলিটি রয়েছে, অব্লিগেশন রয়েছে, যেমন প্রতি বছর তাকে একটা সার্টেন ফিজ দিতে হয়, আপনার প্রফিট শেয়ারিং করতে হয়, বিভিন্ন ধরনের কন্ট্রাক্ট রয়েছে, এক একটা কন্ট্রাক্টে এক এক রকম কন্ডিশন থাকে, এবং এই কন্ডিশনগুলো মেনেই সাধারণত ফ্রাঞ্চাইজ কিনতে হয়। তো এটাও আমাদের এখানে একটা বিজনেস ফরম্যাট। আমি আলাদা একটা এপিসোডই করবো শুধুমাত্র ফ্রাঞ্চাইজ বিজনেসের উপরে, কারণ আমার কাছে মনে হয় এটি খুব গুরুত্বপূর্ণ, যেহেতু আমাদের কমিউনিটির অনেক মানুষজন এই ফ্রাঞ্চাইজ বিজনেসটার সাথে জড়িত হচ্ছে, বা আশা করি সামনে হয়তো মানুষজন আমাদের এই এপিসোড দেখে আরো অনুপ্রাণিত হবে। আর একটা কমন ফরম্যাট যেটা এখানে আমরা বলি কো ওনার। আপনারা প্রায় দেখবেন যে, বিশেষ করে যেহেতু আমি রিয়েল এস্টেট প্র্যাকটিস বেশি করি এবং বিজনেস ল, আমরা প্রায় দেখি যে 3-4 জন মিলে একটা প্রপার্টি বাই করে। যেটা মাথায় রাখতে হবে যে 3-4 জন মিলে যখন একটি প্রপার্টি বাই করা হয়, সেটা কিন্তু পার্টনারশিপ বলে না, সেটাকে বলে কো ওনারশিপ। দুইটা কিন্তু ভিন্ন জিনিস। পার্টনারশিপ যেমন কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি না, কো ওনারশিপও একইভাবে কোনো সেপারেট লিগ্যাল এন্টিটি না। আজকে যদি 4 জনে মিলে একটি প্রপার্টি বাই করে, তার মানে কিন্তু এটা দাঁড়ায় না যে 4 জনে মিলে কোনো পার্টনারশিপে কোনো কিছু করলো। এই 4 জন ব্যক্তি কিন্তু সম্পূর্ণ আলাদা। তাদের যে
প্রপার্টি রয়েছে কিভাবে তারা প্রপার্টিটা নিচ্ছে সেটা গুরুত্বপূর্ণ। তারা কি জয়েন্ট টেনান্ট হিসেবে নিচ্ছে নাকি টেনান্ট ইন কমন হিসেবে নিচ্ছে, যেভাবেই নিক না কেন প্রত্যেকের রাইটস ইন্ডিভিজুয়াল, প্রত্যেকের প্রফিট শেয়ারিং ইন্ডিভিজুয়াল। কিন্তু যদি কোনো মর্গেজ থাকে সেই প্রপার্টির এগেনস্টে, সেই লায়াবিলিটি হচ্ছে জয়েন্ট। কারণ আপনি যখন কোনো মর্গেজ নেবেন 2-3জন মিলে, সেই মর্গেজের পরিমাণটা হচ্ছে মানে মর্গেজের লায়াবিলিটিটা হচ্ছে অলওয়েজ সেভারেল এবং জয়েন্ট লায়াবিলিটি। অর্থাৎ 500,000 যদি আমি একটি মর্গেজ নেই আর আমরা যদি 5জন ওনার থাকি, জিনিসটা কিন্তু এরকম না যে প্রত্যেক ব্যক্তি 100,000-এর জন্য রেসপন্সিবল। অ্যাকচুয়ালি প্রত্যেক ব্যক্তি ইন্ডিভিজুয়ালি 500,000-এর জন্য রেসপন্সিবল। যদিও ওই প্রপার্টির এগেনস্টে হয়তোবা আপনার ইন্টারেস্ট আছে 20%, হয়তোবা আপনার ইন্টারেস্ট 30%, যেটাই হোক। যেটা মাঝে মাঝেই আমাদের অনেক মানুষজনই যারা ক্লায়েন্টস রয়েছেন এটা বুঝতে ভুল করেন। অনেকের ধারণা হচ্ছে যে আমি যদি একটি প্রপার্টিতে 10%-এর মালিক হই তার মানে হয়তোবা মর্টগেজের লায়াবিলিটিও আমার 10%। আসলে সেটা না, মর্টগেজের লায়াবিলিটি 100%। ইন আদার ওয়ার্ডস, যদি কোনো কারণে ডিফল্ট দেখা দেয় তাহলে লেন্ডার প্রথমে পুরো বাড়ি সেল করবে। সেল করার পরে যে টাকাটা থাকবে সেই প্রফিটটাই শুধুমাত্র বা সেই অতিরিক্ত সেল প্রসেসটাই 10 জনের মধ্যে যার যার পার্সেন্টেজ অনুযায়ী ডিভাইডেড হবে। অথবা যদি কোনো কারণে লসও হয় সেই লসটাও আপনার যার যার পার্সেন্টেজ অনুযায়ী হবে। কিন্তু ব্যাংক বা ক্রেডিটর বা যে মর্টগেজ দিয়েছে সে 5 জনের এগেনস্টেই ইন্ডিভিজুয়ালি পুরো টাকা রিকভারেজ করার জন্য আসতে পারবে। তো এই বিজনেস ফরম্যাট গুলাই হচ্ছে মূলত আমাদের কানাডাতে, বিশেষ করে অন্টারিওতে জনপ্রিয় ফরম্যাট। তবে সবচেয়ে জনপ্রিয় যেটা আমি বলছিলাম আপনাদেরকে যে কর্পোরেশন, আমরা অন্য কোনো পর্বে একটি কর্পোরেশন কি কি ধরনের শেয়ারস দিতে পারে বা ইস্যু করতে পারে, কর্পোরেশনের লায়াবিলিটিস কিরকম, ট্যাক্স কনসিকুয়েন্সেস কি, শেয়ার হোল্ডারদের লায়াবিলিটি কতটুকু, কর্পোরেট গভর্নেন্স কিভাবে কাজ করে, বোর্ড অফ ডিরেক্টরস কিভাবে কাজ করে, এই বিষয়গুলো নিয়ে আমরা একটি পর্ব সামনে কখনো করব যেখানে ডিটেলস আমরা আলোচনা করব। তো আমি আজকের পর্বটা শেষ করব খুব শীঘ্রই, কিন্তু সামারাইজ যেটা করতে চাচ্ছি সেটি হচ্ছে যে আপনি যখনই কোনো বিজনেস কিনতে চাইবেন বা বিজনেস নিজে করতে চাইবেন অথবা বিজনেস স্টার্ট করার কথা চিন্তা করছেন, প্রথমেই আপনি খেয়াল করবেন যে বিষয়টি, সেটি হচ্ছে যে কোন ফরম্যাটে আমি বিজনেসটা রান করলে আমার জন্য লেস বার্ডেনসাম। আপনার কস্ট কনসিকুয়েন্সেস চিন্তা করতে হবে। আপনার যেমন ধরেন যেটা আমি বলছিলাম যে সোল প্রোপ্রাইটারশিপ হয়তো ইনএক্সপেন্সিভ, একটা কর্পোরেশন করতে গেলে $1,500 খরচ হয়, $2,000 খরচ হয়, $5,000 খরচ হয়, ডিপেন্ডিং অন দ্য কেস টু কেস। আবার আপনার যেটা বিষয় মাথায় রাখতে হবে ট্যাক্স কনসিকুয়েন্সেস। আপনার অবশ্যই একজন প্রফেশনাল অ্যাকাউন্টেন্ট বা যিনি অ্যাকাউন্টেন্টের পেশায় রয়েছেন, যে দীর্ঘদিন এই পেশায় রয়েছেন বা জানেন যে উনি কি করতে হবে, এরকম কারো কাছ থেকে আপনি অ্যাকাউন্টিং অ্যাডভাইস নেবেন। আপনার অবশ্যই দেখতে হবে আপনার পার্সোনাল লায়াবিলিটি বা কর্পোরেট লায়াবিলিটি কতটুকু আসতেছে, এটা আপনার বিবেচনায় নিতে হবে কোনো কর্পোরেশন করার আগে বা যে কোনো ধরনের বিজনেসে ইনভলভ হওয়ার আগে। তো এই ডিউ ডিলিজেন্স গুলো করে আপনারা বিজনেসে আসবেন। আমি সবসময় বলি, মানুষদেরকে অনুপ্রাণিত করি যে আপনারা বেশি বেশি করে বিজনেসে আসুন, নিজেরা বিজনেস শুরু করুন, লাভ হোক লস হোক শুরু করুন। দেখবেন এক সময় না এক সময় যদি আপনার সততা থাকে, যদি আপনার পারসিভিয়ারেন্স থাকে, যদি আপনার লেগে থাকার প্রবণতা থাকে, ইনশাল্লাহ আপনি হয়তো সাকসেসফুল হবেন। তো যে কোনো লিগ্যাল প্রয়োজনে বা এই সংক্রান্ত যদি আপনাদের কোনো প্রয়োজন থাকে আপনারা আমাদের অফিসের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিসের নাম ওমর জাহিদ ল প্রফেশনাল কর্পোরেশন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে কথা হবে আবার অন্য কোনো পর্বে। ধন্যবাদ।